পৃষ্ঠা 188। সেকালের বাংলা পঞ্জিকা, একটি আলোচনা। মিতালি ভট্টাচার্য। বার, তিথি, নক্ষত্র, যোগ ও করণ প্রধানত এই 5টি অঙ্গের উপর গুরুত্ব দেওয়া হয় যে গ্রন্থে, তাই পঞ্চাঙ্গ নামে পরিচিত। এই গ্রন্থই পঞ্জিকা বা পাঁজি অভিধায় বাংলাদেশে ঘরে ঘরে সমাদৃত হয়। শুধু তাই নয়, বাঙালি হিন্দুর প্রাত্যহিকতার প্রতিটি পর্বে পঞ্জিকার প্রভাব কতটা গভীরভাবে প্রথিত তা মধ্যযুগের বাংলা সাহিত্যের দিকে দৃষ্টি ফেরালেই স্পষ্ট হয়। কবি মুকুন্দের চণ্ডীমঙ্গলে স্বর্গের রাজসভার বর্ণনাতেও বৃহস্পতিকে পাঁজি ব্যবহার করতে দেখি। উদ্ধৃতি শুরু। সুধর্ম সভায় বসিলা ইন্দ্র রায় বিচিত্র হেম সিংহাসনে দাঁড়ি, লইয়া পাঁজি পুঁথি সম্মুখে বৃহস্পতি বসিলা রাজ সন্নিধানে। উদ্ধৃতি শেষ। তাছাড়া জন্ম, অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, বাণিজ্য যাত্রা, এমনকি মৃত্যু পর্যন্ত প্রতিটি পর্বেই পঞ্জিকার অনুশাসন স্পষ্ট। পঞ্জিকার এই জনপ্রিয়তার কথা আমরা লং সাহেবের পরিসংখ্যান থেকেও পরবর্তীকালে জানতে পারি। তিনি জানাচ্ছেন, 1857 সনে বিক্রির জন্য পঞ্জিকা ছাপা হয়েছিল 1,35,000। তবে তাঁর ধারণা প্রকৃত সংখ্যা 2.5 লক্ষের কম হবে না। তিনি লিখছেন, পান তামাকের মতোই গৃহস্থ ঘরে পঞ্জিকা চাই। এতটা জনপ্রিয় একটি বিষয়ের প্রারম্ভিক যাত্রা কেমন ছিল তার স্বাভাবিকভাবেই কৌতূহল উদ্রেক করে। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, হাতে তালপাতায় লেখা পুঁথি ছিল বাংলা পঞ্জিকার প্রাচীন রূপ। নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত দৈবজ্ঞরা বাড়ি বাড়ি ঘুরে এই পুঁথির নির্দেশ মেনে শুভ লগ্ন স্থির করতেন, কারণ সাধারণ মানুষের পক্ষে এই পুঁথি পঞ্জিকার সংকেত বোঝা সম্ভব ছিল না। পৃষ্ঠা 189। এটাই হয়ে উঠেছিল দৈবজ্ঞদের জীবিকা। 1825 অক্টোবরে ফ্রেন্ড অফ ইন্ডিয়া এদের সম্বন্ধে দীর্ঘ প্রবন্ধ প্রকাশ পায়। পরবর্তীকালে তালপাতার পরিবর্তে কাগজে হাতে লেখা পঞ্জিকা পাচ্ছি। অনুমান স্মার্ত রঘুনন্দনী নবদ্বীপে প্রথম পঞ্জিকা রচনা শুরু করেন এবং এখান থেকেই পঞ্জিকা চর্চা শুরু হয়। জেমস লং ও উইলিয়াম ওয়ার্ডের প্রতিবেদন থেকে আমরা যথাক্রমে 1722 সালে ও 1807 সালে হাতে লেখা পঞ্জিকার সন্ধান পাচ্ছি। সেই সময় বাংলার বিভিন্ন অঞ্চলে পঞ্জিকা অনুলেখনের কেন্দ্র গড়ে উঠেছিল। এ তথ্যও আমরা পাচ্ছি ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড গ্রন্থে। 27 ফেব্রুয়ারি 1819 সমাচার দর্পণে প্রকাশিত হয়েছে। উদ্ধৃতি শুরু। এতদ্দেশে নবদ্বীপ ও মৌলা ও বারৈখালী ও বাকলা ও খানাকুল ও বজ্রাপুর ও বালি ও গনপুর এই সকল গ্রামে পঞ্জিকা প্রস্তুত হয়। উদ্ধৃতি শেষ। জেমস লং আরও কয়েকটি স্থানের উল্লেখ করেছেন যেখানে হাতে লেখা পঞ্জিকার বিশেষ খ্যাতি ছিল, যেমন চন্দ্রদ্বীপ, জনাই, বাক্সা, কৃষ্ণনগর, কোদালিয়া, দিগসা, বিষ্ণুপুর ইত্যাদি। এরপর 19বিংশ শতকের দ্বিতীয় দশক থেকেই প্রায় মুদ্রণ ব্যবস্থার দৌলতে আমরা মুদ্রিত পঞ্জিকার উল্লেখ পাচ্ছি। জেমস লং এর তথ্যানুযায়ী প্রথম 1806 খ্রিস্টাব্দ ও 1818 খ্রিস্টাব্দে মুদ্রিত পঞ্জিকার উল্লেখ থাকলেও তার কোনো নিদর্শন পাওয়া যায় না। 1818 থেকে 1819 প্রকাশিত মুদ্রিত পঞ্জিকার নিদর্শন আমাদের হাতে রয়েছে। জাতীয় গ্রন্থাগারে এটি সংরক্ষিত। কিন্তু মুদ্রিত পঞ্জিকা প্রকাশিত হবার পরও যে হাতে লেখা পঞ্জিকা সমানভাবে পাশাপাশি চলছিল, সে তথ্যও আমরা পাই 1819 খ্রিস্টাব্দে 27 ফেব্রুয়ারির সমাচার দর্পণের রিপোর্ট থেকে।
তবে প্রথম পর্বের মুদ্রিত পঞ্জিকার বিষয়বস্তুতে যে হাতে লেখা পঞ্জিকার অনুসরণ চলছিল সে ভাবনাও খুব একটা অযৌক্তিক বলে মনে হয় না। স্বাভাবিকভাবেই কৌতূহল জেগেছিল হাতে লেখা পঞ্জিকার বিষয়বস্তু সম্পর্কে। কি ছিল তাতে? শুধুই পঞ্চাঙ্গের নির্দেশ, নাকি সেই সময়েও চলছিল সামাজিক গণজ্ঞাপন? এই অন্বেষণের উত্তরেই এই নিবন্ধের অবতারণা। অনুসন্ধান শুরু করি পুঁথি পঞ্জিকার, কিন্তু বিভিন্ন গ্রন্থাগারে সন্ধান করেও এ ধরনের পুঁথিতে পঞ্জিকার খোঁজ পাওয়া যায়নি। পৃষ্ঠা 190। তবে একেবারে শেষ মুহূর্তে বঙ্গীয় সাহিত্য পরিষদ একটি পঞ্জিকা বিষয়ক পুঁথি পাই। যদিও এর আকৃতি পুঁথির মতো নয়, তবে পুঁথিটি তুলট কাগজেই কালি দিয়ে হাতে লেখা। পুঁথির পাতাগুলি বইয়ের মতোই একাধারে সুতো দিয়ে বাঁধা। পুঁথির নাম পঞ্জিকা বিবরণ সংগ্রহ। পুঁথি সংখ্যা 2539। এই পুঁথিতে প্রাচীন পঞ্জিকা থেকে বিভিন্ন জ্ঞাতব্য তথ্য সংগ্রহ করা হয়েছে। এখানে 1231 থেকে 1251 সনের মধ্যে বিভিন্ন পঞ্জিকার কিছু কিছু অংশ সংগ্রহ করা হয়েছে। সেই সময় যেহেতু মুদ্রিত পঞ্জিকার ব্যবহার শুরু হয়ে গেছে, তাই এই নির্বাচিত অংশগুলি হাতে লেখা না মুদ্রিত পঞ্জিকার তা স্পষ্ট নয়। তবে কয়েকটি পঞ্জিকার সম্পর্কে স্পষ্ট উল্লেখ রয়েছে। সন 1247 সালের পিয়ারীমোহন মুখোপাধ্যায় ও শ্রী তারাচাঁদ মণ্ডলের ছাপাখানার পাঁজিতে 18/21 পাতে বিবাহের ব্যবস্থা, অথবা 1251 সালের কৃষ্ণচন্দ্র কম্মকারের পাঁজিতে। প্রারম্ভিক পর্যায়ে যেহেতু মুদ্রিত পঞ্জিকার পাশাপাশি হাতে লেখা পঞ্জিকার সমান কদর ছিল, তাই এই নির্বাচিত অংশগুলিকে হস্তলিখিত পঞ্জিকার সঙ্গে সাযুজ্যযুক্ত মনে করা অমূলক হবে না। পুঁথিতে উদ্ধৃত অংশগুলি আলোচনা করলে সেই সময়কার পঞ্জিকার সম্পর্কে কিছুটা ধারণা করা যেতে পারে। এই পুঁথিতে প্রথম 19 পাতায় জ্যোতিষ বচন তুলে ধরা হয়েছে। তার মধ্যে বর্ণনা করা হয়েছে গ্রহ নক্ষত্র সম্পর্কিত ফলাফল বা গ্রহ দোষ শুদ্ধি কথন ইত্যাদি, কিন্তু পাশাপাশি বেশ কিছু নির্দেশে সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়াস বিশেষভাবে লক্ষ্য করার মতো। যেমন পাত্র হিসাবে কোন ধরনের পুরুষ নির্বাচনযোগ্য তার নির্দেশ পঞ্জিকায় রয়েছে। নির্বাচিত অংশটুকু এখানে তুলে ধরা হলো। উদ্ধৃতি শুরু পয়ার। অত্যন্ত নিকটে কিংবা দূরে অতিশয় কন্যা দেওয়া কখনো কর্তব্য কর্ম নয়। কুরূপ কুশ্চিত আর বিদ্যাহীন জনে না দিবে কন্যা কভু নির্গুণ নির্ধনে... পিতামহ আর্যার মাতামহ কুল ধনমান সকল থাকিবে সমতুল। লজ্জা ভয় যুক্ত যেই দেখিবে সন্তান সভা মধ্যে সালঙ্কারা দিবে কন্যা দান। দাঁড়ি উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা 191। অতি নিকটে বা অত্যন্ত দূরে বা বিদ্যাহীন জনে কন্যাদান উচিত নয়, এ ধরনের নির্দেশ পূর্বদর্শিতারই পরিচায়ক। তাছাড়া পাত্রের পিতৃকুল ও মাতৃকুলের সমান সামাজিক অবস্থান পাত্রের চরিত্রে যে সুস্থিরতা আনে, এই মনস্তাত্ত্বিক দিকটিও এই নির্দেশে স্পষ্ট। সুতরাং এই জ্ঞাপনের সামাজিক ও মনস্তাত্ত্বিক ভিত্তি অনস্বীকার্য। এরপর এখানে 1242 সনের পঞ্জিকার বিক্ষিপ্ত কিছু পৃষ্ঠার অংশবিশেষ উদ্ধৃত রয়েছে। এর মধ্যে পঞ্জিকার যা মূল বিষয়, যেমন গ্রহ নক্ষত্র যোগের ফলাফল, অন্নপ্রাশন, চূড়াকরণ, বিদ্যারম্ভ, নববস্ত্র পরিধান, রত্ন ধারণ, উপনয়ন, সূতিকা ব্যবস্থা, অশৌচ ব্যবস্থা, অগ্নিযোগ ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে নির্দেশ যেমন রয়েছে, তেমনি এই প্রসঙ্গের বহির্ভূত কিছু উল্লেখযোগ্য বিষয় বিভিন্ন সনের পঞ্জিকা থেকে উদ্ধৃত হতে দেখি।
যেমন 1242 সনের পঞ্জিকা থেকে লিপিকর উদ্ধৃত করেছেন, সন 1242 পাঁজিতে 17 পাতে ভূগল বর্জন। আকাশ, বায়ু, তেজ, জল, ভূমি এই পঞ্চভূতের মধ্যে পৃথিবীর 8 আনা আকাশাদি চারিভূতের 2 আনা এই 16 আনাতে মিশ্রত। অথবা 1242 পাঁজিতে 24 পাতে বাজ বিবরণ। এখানে পাচ্ছি, ইংরাজ কোম্পানির রাজ্য এদেশে সুস্থির হইল, তারপর এই কলিকাতার রাজধানীতে ইং 1733 সন অবধি বর্তমান 1835 সন পর্যন্ত যে গভর্নর অর্থাৎ বড় সাহেব আসিয়াছেন তাহার বিবরণ। এরপর 1733 থেকে 1830 সন অবধি গভর্নরদের একটি তালিকা সংযোজিত হয়েছে। বোঝা যায় পঞ্জিকা 1242 সনেও তার স্বক্ষেত্রের বাইরে এসে সাধারণ জ্ঞান পৌঁছে দেবার চেষ্টা করছে। 1244 সনের পঞ্জিকায় রয়েছে উল্লেখযোগ্য একটি তথ্য, গর্ভের সন্তান পরীক্ষা। 1245 সনের পঞ্জিকায় 31 পাত এ রয়েছে সুপ্রসব মন্ত্র। প্রসব হতে বিলম্ব হলে কিভাবে সহজে তা সম্ভব তার মন্ত্র ছক কেটে বোঝানো রয়েছে। পৃষ্ঠা 192। সামাজিক দায়ভার পালনের একটি উৎকৃষ্ট উদাহরণ আমরা পাচ্ছি লিপিকরের উদ্ধৃত 1242 সনের পঞ্জিকার বিষয়ে। এখানে পৈতৃক সম্পত্তি পিতা কিভাবে সন্তানদের মধ্যে ভাগ করবেন তার নির্দেশ। তাছাড়া পৈতৃক সম্পত্তি কিভাবে পিতামাতার মৃত্যুর পর ভাইয়েদের মধ্যে ভাগ করা হবে তারও নির্দেশ রয়েছে। নির্বাচিত অংশগুলির কিছুটা এখানে তুলে ধরা হলো। পিতৃ পিতামহ প্রভৃতি সম্বন্ধী ধনভাগ দায়ভাগ। 1. পিতা যদি পুত্রগণকে বিভক্ত করেন, পিতার যদি সোপার্জিত ধন হয়, তবে পুত্রদিগে অল্প ধন দিয়া অনেক ধন লইয়া থাকিবেন, সে ধনের ব্যয় হইলে পুত্রগণের স্থানে কিঞ্চিৎ কিঞ্চিৎ করিয়া লইবেন। পিতামহ ধনে পুত্রগণের সহিত পিতার সমান অংশ হয়। 2. বিভাগান্তর যদি অন্য ভ্রাতা জন্মে, তবে পিতার ধনে সে ভ্রাতার অধিকার হয়। ভ্রাতৃধনের সহিত অধিকার নাই এবং পূর্ব বিভক্ত ভ্রাতৃগণের পিতৃধনে অধিকার নাই। 3. পিতামহের মণিমুক্ত প্রবালাদি ধনে পিতার 2 অংশ পুত্রগণের 1 অংশ হয়। স্থাবরের পিতাপুত্রের সমান অংশ হয়। 4. পিতামহের স্থাবর যদি অন্য কেহ হরণ করে, তাহা যদি পিতা উদ্ধার করেন, তবে সোপার্জিতের ন্যায় ব্যবস্থা হয়। 5. এক ভ্রাতা যদি পূর্ব নষ্ট ভূমাদি উদ্ধার করেন, তবে সে চতুর্থাংশ লইয়া ভ্রাতাগণের সহিত বিভাগ করিবেন। 6. অপুত্রা পত্নী যদি পিত্রাদি স্থানে স্ত্রীধন পাইয়া থাকে, তবে তাহাকে পুত্রতুল্য অংশ দিবেক। 7. পিতাধনে পৌত্রকৃত বিভাগ পিতামহীকে মাতৃতুল্য অংশ দিবেক। 8. শূদ্রের দাসী পুত্র পুত্রতুল্যাংশ পায়, ভ্রাতৃকৃত বিভাগে অর্ধাংশ পায়। শূদ্রের ক্ষেত্রজ এবং ঔরসপুত্র আপনার পিতার ধন পায়। ইতি পিতৃকৃত ব্যবস্থা। অথ ভ্রাতৃকৃত ব্যবস্থা। মাতৃপিতৃ বিয়োগান্তর ভ্রাতৃ সকল মিলিত হইয়া পিতার ধার সকল পরিশোধ করিয়া অবশিষ্ট যে ধন তাহা ভ্রাতৃগণ সমানাংশ করিয়া লইবেক। পৃষ্ঠা 193। পঞ্জিকার মাধ্যমে এ ধরনের নির্দেশ সাধারণের কাছে পৌঁছে দেবার পেছনে বিশেষ উদ্দেশ্য কাজ করত বলেই আমার মনে হয়। পঞ্জিকা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে একবিংশ শতকেও যথেষ্ট সমীহ আদায় করে।
তাই সম্পত্তি বন্টনের মতো স্পর্শকাতর বিষয়টি জ্যোতিষ বচনের মোড়কে পঞ্জিকার মাধ্যমে সাধারণের কাছে পৌঁছালে তা অধিক ফলপ্রসূ হবে এবং সামাজিক সুস্থিরতা বজায় থাকবে বলে মনে করা হতো বলেই আমার অনুমান। তাই সরাসরি পঞ্জিকা সংক্রান্ত পুঁথি পাওয়া না গেলেও এই পুঁথিটিতে উদ্ধৃত সেই সময়কার পুরনো পঞ্জিকার অংশবিশেষ থেকে আমরা সেই সময়ের পঞ্জিকার সংবাদ জ্ঞাপনের প্রবণতা কিছুটা আন্দাজ করতে পারি। এ প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ করতে চাই। সাহিত্য পরিষদে পঞ্জিকা সংক্রান্ত পুঁথি অনুসন্ধান করতে গিয়ে বেশ কয়েকটি পুঁথি আমার নজরে আসে যেগুলি সরাসরি পঞ্জিকা সংক্রান্ত নয়, কিন্তু এই পুঁথিগুলির বিষয়বস্তুর অনুসরণ পরবর্তীকালে আমরা পঞ্জিকাতে দেখি। এরকমই একটি পুঁথি ডাক চরিত্র, পুঁথির সংখ্যা 1, পুঁথিটি অসম্পূর্ণ, পৃষ্ঠা 1 থেকে 12, সন 1090। এই পুঁথিতে শিশু শুশ্রূষা, ধর্মকর্ম, বাসস্থান নির্ণয়, সুগৃহিণী লক্ষণ, বর্ষা লক্ষণ, বিবাহ গণনা, লগ্ন নিরূপণ ইত্যাদি সম্পর্কে পয়ারে নির্দেশ রয়েছে। যেমন জন্ম মাত্র বলে ডাক, পো এড়িয়া পোয়াতি বাক, অথবা অথ রন্ধন প্রকরণ, মদগুর মৎস্যা দাত্র কুটিয়া, হিঙ্গ আদা লবণ দিয়া, তেল হলদি তাহাতে দিব। এরকমই রয়েছে অথ গৃহিণী অঙ্গ লক্ষণ ইত্যাদি। লক্ষ্মী চরিত্র পুঁথির সংখ্যা 178, পুঁথিতে কোন তিথিতে কি খাওয়া উচিত নয় তার বিবরণ রয়েছে। যেমন দ্বাদশী বে সুষা খাইলে অধর্ম হয়ে বড়, ত্রয়োদশীরে করমঞ্চা খাইলে পাতক যে হয়ে, পৃষ্ঠা 194। চৌদ্দশীরে আনারস খাইলে বড় শোক, অমাবস্যারে মৈৎস্য খাইলে বড় রোগ। আমরা পঞ্জিকাতেও এই ধরনের নিষেধ বাক্যের অনুসরণ লক্ষ্য করি। তবে বঙ্গীয় সাহিত্য পরিষদে সেই সময় বহু সংস্কৃত পুঁথি পাচ্ছি যেখানে পঞ্জিকার বিষয়গুলি নিয়ে পৃথক পৃথক পুঁথি লিখছেন রঘুনন্দন ভট্টাচার্য। যেমন মলমাস তত্ত্ব, পুঁথি সংখ্যা 2115, তিথি তত্ত্ব, পুঁথি সংখ্যা 2190, একাদশী তত্ত্ব, পুঁথি সংখ্যা 2114, ব্রত প্রতিষ্ঠা তত্ত্ব, পুঁথি সংখ্যা 2096, বাস্তু জাগ তত্ত্ব, পুঁথি সংখ্যা 1326, গ্রহ জাগ তত্ত্ব, পুঁথি সংখ্যা 1323 ইত্যাদি। এই আলোচনায় আমরা সেই প্রারম্ভিক পর্বে পঞ্জিকা চর্চার রূপরেখা দেবার চেষ্টা করলাম। তবে এই আলোচনায় এটা স্পষ্ট যে সেই সময়েও পঞ্জিকা শুধু পঞ্চাঙ্গের নির্দেশ নয়, বরং লোক সচেতনতার দায়ভারও বহন করেছিল। আর সেই কারণেই সম্ভবত পঞ্জিকা জনপ্রিয়তা তুঙ্গে ছিল। এই নিবন্ধ রচনায় বিশেষভাবে সহায়ক হয়েছে নিম্নলিখিত গ্রন্থ ও পত্রিকাগুলি। সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত, বাংলা পঞ্জিকা 200 বছরের আলোয় গণ জ্ঞাপন ও বিজ্ঞাপন নিলয় সাহা, লোকসংস্কৃতি গবেষণা পরিষদ পঞ্জিকা ও সংস্কৃতি বিশেষ সংখ্যা, শ্রাবণ আশ্বিন 1405, তথ্যসূত্র বিষয় বাঙালি ও বাংলা পঞ্জিকা 14 বর্ষ, প্রথম সংখ্যা 1416। উল্লেখযোগ্য প্রবন্ধ পঞ্জিকা বাংলা ও বাঙালি লোকসংস্কৃতি গবেষণা পরিষদ, শ্রাবণ আশ্বিন 1405, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়। বাংলা পঞ্জিকার সেকাল একাল, সুব্রত রায়চৌধুরী, তথ্যসূত্র 14 বর্ষ, প্রথম সংখ্যা 1416। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 195, সৌরবর্ষ ও চান্দ্রবর্ষের সামঞ্জস্য বিধানে পাঞ্চাঙ্গিক সমাধান সূত্র।